না না, আপনারা কিন্তু লাইভ স্ট্রিমিং নয়, ভিডিও রেকর্ডিংই দেখছেন। কেন এই প্রশ্ন করছি, কারণ লাইভ স্ট্রিমিং নিয়ে এত নাজেহাল টালবাহনা চলছে আমাদের এই রাজ্যে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। কারণ গতকালই কিন্তু সুপ্রিম কোর্টে অভয়া হত্যাকাণ্ডের কিন্তু শুনানি ছিল, এবং সেই শুনানির প্রথমেই কপিল সিব্বল কিন্তু প্রশ্ন করেন যে মাননীয় প্রধান বিচারপতির কাছে, যে মাননীয় এই যে অভয়ের বিচার কাণ্ডটি, এই লাইভ স্ট্রিমটি বন্ধ করা হোক। এই প্রশ্নটি করার সাথে সাথে চন্দ্রচূড় বলে দেন যে না, এইটা কিন্তু কোনো রকম ভাবেই লাইভ সম্প্রচার বন্ধ করা যাবে না, কারণ এইখানে কিন্তু পাবলিকের ইন্টারাকশন রয়েছে এবং পাবলিকের ইন্টারেস্ট রয়েছে। ঠিক এই অবস্থার পরেই কিন্তু মুখটা একদম কপিল সিব্বলের কিন্তু দেখার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। এরপরে যখন পরবর্তী দিকে যখন শুনানি এগোতে থাকে, তখন আমরা একটা পাড়ায় খেলার সময় দেখেছি না, যে পাড়ার খেলায় যখন যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ থাকেন সে সবসময় বলে যে আমার বয়স বেশি, আমাকে আগে খেলতে দিতে হবে, আমাকে আগে ব্যাট করতে দিতে হবে। ঠিক যেমনটা তৃতীয় শুনানিতে, প্রথম দিনের শুনানিতে দেখা যাচ্ছিল, কপিল সিব্বল কিন্তু বারবার বলছিলেন যে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে, আমি সিনিয়র রয়েছি, আমাকে বলতে দিতে হবে। এই করে কিন্তু অন্যান্যরা বলার সুযোগই পাচ্ছিলেন না। কিন্তু এইবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু তার থেকেও আরেকজন সিনিয়র উকিলকে কিন্তু দাঁড় করানো হয়েছিল, সেটা হচ্ছে ইন্দিরা জয়সিং। এবার এই ইন্দিরা জয়সিং এর নাম শুনে অনেকেরই কিন্তু অনেক আনন্দ হয়েছিল। কারণ কি, কারণ মুখ্যমন্ত্রীর কোনো একটা বই উদ্বোধন তিনি করেছিলেন এবং মহুয়া মৈত্র যে সাংসদ, তার সাথে এই ইন্দিরা জয়সিং এর কিন্তু আর ছবি দেখা গেছে। এই নিয়ে তো কিন্তু অনেকেই ভীষণ ভেবেছিলেন যে হ্যাঁ ভীষণ খেলা হবে। খেলা কিন্তু হলো, আর এমন খেলা হলো, আর সেই পারফরমেন্সে কপিল সিব্বলের পারফরমেন্সটা ছিল অনেকটাই সেই বাংলাদেশি প্লেয়ারদের মতো, হাইপ প্রচুর, কিন্তু পারফরমেন্স একদম শূন্য। কেন এই কথা বলছি, কারণ যখনই একের পর এক প্রশ্নের, যখন একের পর এক স্টেপ আউট করে প্রশ্নগুলো ছক্কা হাঁকাচ্ছিলেন না, একদম প্রথমেই যে প্রশ্নগুলো শুরু হয়েছিল যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং তাদের জন্য যে রোগী মৃত্যুর সংখ্যা, সমস্ত গুলোকে কোশ্চেন গুলোকে তিনি একের পর স্টেপ আউট করে যেন লং অফের উপর দিয়ে মারছিলেন। প্রতিটা জিনিস তিনি নকশাত করে দেন এবং উপযুক্ত তথ্য প্রমাণের সাথে সেগুলো কিন্তু পরপর রেখে যান। এর ফলে কিন্তু কপিল সিব্বল যিনি ছিলেন, তিনি কিন্তু মানে লাইন লেন্থই খুঁজে পাচ্ছিলেন না। সেই গেমে যেরকম হয় লাইন লেন্থই খুঁজে পাচ্ছিলেন, ঠিক ব্যাপারটা সেই রকম। এরপরে যে প্রশ্নটা ওঠে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে ডাক্তারদের সুরক্ষা। এই ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন ওঠার সাথে সাথে ইন্দিরা জয়সিং বলেন ডাক্তাররা যদি প্রপার সুরক্ষা না পায় তারা তাহলে কাজে ফিরবেন না, একদম স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন। এই ক্ষেত্রে তখন বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় সিজিআই মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে রাজ্য সরকার এই ডাক্তারদের সিকিউরিটির জন্য কি ব্যবস্থা নিচ্ছে। তখন সেখান থেকে কিন্তু প্রশ্ন বলা হয় রাজ্যের তরফ থেকে যে তাদেরকে একটা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে, তাদেরকে 7 দিন সময় দেওয়া হবে, বিভিন্ন অসাংগঠনিক বা অন্যান্য যারা সিকিউরিটি প্রদান করে সেইখান থেকে। এখানে কিন্তু প্রধান বিচারপতি বেঁকে বসেন। তিনি বলেন যে ইতিমধ্যে যে আরজিকর ধর্ষণ খুনের মামলায় একজন চুক্তিভিত্তিক কর্মী যে সিভিক ভলেন্টিয়ার অলরেডি গ্রেপ্তার করা হয়েছে তাকে, সেইখানে রাজ্য সরকার দাঁড়িয়ে কি করে আরেকটি চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ডাক্তারদের নিরাপত্তা রক্ষা করতে পারে। এই প্রশ্নে কিন্তু রাজ্যকে যথেষ্ট ভৎসনার শিকার হতে হয়। এবং আরো প্রশ্ন করেন তিনি যে বাচ্চারা যারা ডাক্তারিতে আসেন তাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে ম্যাক্সিমাম হয়, তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজ্যের। এই প্রশ্ন করার সাথে সাথে কিন্তু একদম নাজেহাল অবস্থায় পড়তে হয় কপিল সিব্বলকে। এছাড়া আরেকটি প্রশ্ন করেন যে মাননীয় বিচারপতি, যে টোটাল 400+ উপরে যে সিসিটিভি লাগানোর কথা আরজিকর মেডিকেল কলেজে রয়েছে, তার মধ্যে এখন কতগুলো বাস্তবায়ন হয়েছে। তো রাজ্যের কপিল সিব্বল বলেন, রাজ্যের উকিল কপিল সিব্বল বলেন যে মাত্র 36টি কিন্তু ইনস্টল করা হয়েছে, বাকিগুলো কিন্তু ইনস্টলের কাজ করছে। এইখানে কিন্তু মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে এখনো 36টার বদলে এখনো 400+ সিসিটিভি কেন লাগানো হয়নি। এই বিষয় নিয়েও কিন্তু পরের পর এক এক করে প্রশ্ন বানে কিন্তু রীতিমতো নাজেহাল অবস্থা হয় রাজ্য সরকারকে। এবং যখনই ইন্দিরা জয়সিং যিনি মাননীয় বিচারপতি মানে উকিল ছিলেন, তিনি যখন চালিয়ে খেলতে শুরু করলেন, অপর দিক থেকে আরেকজন কিন্তু চিকিৎসকদের জন্য কিন্তু ব্যাটন হাতে নেমে পড়লেন, যিনি হচ্ছে করুণানন্দী। করুণানন্দী কিন্তু একের পর এক বিস্ফোরক সমস্ত কিছু তথ্য কিন্তু প্রদান করতে লাগলেন। তিনিও একদম পুরো দ্রমে চালিয়ে খেললেন। যেমন ইন্দিরা জয়সিং এবং করুণানন্দীর যুগলবন্দিটা জানো ছিল একদম রোহিত শর্মা আর বিরাট কোহলির পারফরমেন্স টি-20 বিশ্বকাপে। অসাধারণ ভাবে তারা সমস্ত বিষয়গুলোকে প্রশ্নগুলোকে হ্যান্ডেল করলেন এবং একের পর এক প্রশ্ন বান যেই করতেছিলেন রাজ্য সরকার, তাদেরকে কিন্তু নাজেহাল অবস্থার মধ্যে মতো দাঁড়াতে হয়। এবং সব শেষে লাস্ট ওভারে স্লগ ওভারের শেষের পরে লাস্ট ওভারের লাস্টের দিকে খেলায় যেমন হয় চালিয়ে খেলা, ঠিক সেরকম ভাবে ইন্দিরা জয়সিং কিন্তু লাস্টে একটি বন্ধ খামে কিন্তু যে ক্রাইম সিন বিকৃত হওয়ার কথা যেটা বলা হচ্ছে, যেখানে টালা থানার ওসি গ্রেপ্তারি থেকে শুরু করে বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে, সেইখানে কিন্তু তিনি এবার মুখ বন্ধ
মৃত্যুদণ্ড খামে ওই ক্রাইম সিন বিকৃত করা যারা যারা আছেন সেটি কিন্তু সিজিআই এর কাছে প্রদান করেন মাননীয় প্রধান বিচারপতির কাছে। এর পরবর্তী যে দ্বিতীয় নম্বর যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল, এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু দেখা যায় যে কোনো রকম মানে সম্পূর্ণভাবে প্রধান বিচারপতি সেই বিষয়টিকে ভালো করে পড়েন এবং পড়ে ওঠে যে প্রথম যেই শব্দটি উনি ব্যবহার করেন সেটি তিনি বলেন যে সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্ট দেখে তিনি মানে ডিস্টার্বড, ঠিক এই কথাটাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি রীতিমতো ডিস্টার্ব আছেন বা বিচলিত হয়েছেন এই সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে। যদিও সিবিআই স্ট্যাটাস রিপোর্ট তিনি সেদিন পড়েননি, কারণ তিনি বলেছেন যদি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট আমরা এখন এই মুহূর্তে পড়তে যাই তাহলে তদন্তের ক্ষতি হতে পারে, কিন্তু তিনি কয়েকটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। যেমন তিনি বলেছেন সিবিআই যে পথে এগোচ্ছে তারা হয়তো বা যে প্রমাণ লোপাটের যে সমস্ত বিষয়গুলো রয়েছে তারা হয়তো সেই দিকেই এগোচ্ছে। দ্বিতীয় কথা তিনি বলেন যে সিবিআই কে সময় দিতে হবে, কারণ যেহেতু যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিবিআই এর সময় লাগবে, কারণ সিবিআই এখানে কিন্তু ঘুমাচ্ছে না। অর্থাৎ এর দিক থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি কিন্তু সন্তুষ্ট ছিলেন, যে বেঞ্চ ছিল। এবং তারপরে তিনি আরো একটা কথা বলেন যে নির্যাতিতার বাবা যে চিঠি লিখেছেন সেই চিঠিকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে বা গুরুত্ব দিতে, তাহলে কিন্তু সেখান থেকে অনেকগুলো ক্লু তারা পাবেন। অর্থাৎ এই যে বিষয়টা উঠে আসছে যে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে বিভিন্ন রকমের যেই ক্রাইম সিন বিকৃত অবস্থার আগের মতো নেই, সলিসিটর জেনারেল যেটা আগে বলেছেন সেই বিষয়টায় কিন্তু যথেষ্ট জোর দেওয়া হচ্ছে। এবার সব থেকে পরবর্তী সময়ে যখন প্রশ্ন ওঠে যে কিছুদিন আগেই কিন্তু 3 নম্বর পয়েন্ট যদি আমি ধরি, 3 নম্বর পয়েন্টে রাজ্য সরকার মেয়েদের বা মহিলাদের নাইট ডিউটি নিয়ে একটা নীতিমতো একটা সময়সীমা বেঁধে দেন এবং তার জন্য কিন্তু তাদের একটা প্রকল্প জারি করেন রাত্রির সাথী, আবার রাত্রি সাথী বলে একটি প্রকল্প চালু করেন। এবং এই প্রকল্পে কিন্তু রাজ্য সরকারকে যথাযথ ইয়র্কারের সামনে পড়তে হয় মানে মাননীয় বিচারপতি চন্দ্রচূড়ের কাছে। তিনি বলেন যে মেয়েদেরকে রাত্রে কাজের সময়সীমায় বেঁধে দেওয়া হবে, এটা আবার কি রকমের নিয়ম? তাহলে কি আমরা মধ্যযুগীয় বর্বরতায় ফিরে যাচ্ছি? যাদের জোড়ায় জোড়ায় কাজ করতে হবে তারা 12 ঘন্টার বেশি ডিউটি করতে পারবেন না, তাদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া হবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারের এই রাতের সাথী প্রকল্পকে চরম ভৎসনার শিকার হতে হয়। এবং সেই ক্ষেত্রে তারপরে মাননীয় যিনি বিচারপতি আছেন রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল বলেন যে হ্যাঁ আমরা এই যেই প্রকল্প এনেছি সেই প্রকল্পে কিছু কিছু জায়গায় আমরা সেখানে রেকটিফাই করব এবং সেই বিষয়গুলোকে জোর দেব। তাহলে আমরা এইখান থেকে আজকে গতকালের সুপ্রিম কোর্টের যে শুনানি সেখান থেকে দুটো তিনটে জিনিসে আমরা পজিটিভ দিক দেখতে পারি। এক, জুনিয়রত আন্দোলনকারী যে চিকিৎসক যারা আছেন তাদের যে সঙ্গে যে রিপোর্ট পেশ করা হয়েছিল আগের দিন যে তারা কাজে যোগ দিচ্ছেন না বলে রোগী মৃত্যু হয়েছে, সেটা পুরোপুরি একদম ইন্দিরা জয়সিং একদম চালিয়ে সপাটে একদম স্টেপ আউট করে নিস্তাকাত করে দিয়েছিলেন, নৎখাত করে দিয়েছিলেন। সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ কাজে ফেরার জন্য সেরকম কোন রকম কিছু পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা আমরা এখান থেকে টেক ওভার নিতে পারি বা যেটা আমরা এখানে পজিটিভ সাইন দেখতে পারি সেটা হচ্ছে সিবিআই এর সঠিক পথে এগোনোটা। অর্থাৎ সিবিআই সঠিক পথে যে এগোচ্ছে সেটা কিন্তু দেখে যথেষ্ট স্ট্যাটাস রিপোর্ট দেখেও কিন্তু সন্তুষ্ট হওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এদিন কিন্তু মানে দুজনের জুটি উকিল যে দুজন এসেছিলেন ডাক্তারবাবুদের তরফ থেকে, একজন ইন্দিরা জয়সিং এবং করুণা নন্দী, এমন ভাবে ব্যাট করে গেলেন যাতে অন্য দলের আইনজীবী তিনি লাইন লেন্থই খুঁজে পেলেন না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু চরম ভৎসনার মুখে কিন্তু রাজ্য সরকারকে পড়তে হয়েছে, তাদের ক্রাইম সিন বিক্রি করা থেকে শুরু করে তাদের লাইভ স্ট্রিম বন্ধ করা থেকে শুরু করে হাসপাতালের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে এবং রাত্রির সাথী প্রকল্পে মহিলাদের কম ডিউটি দেওয়া থেকে শুরু করে একের পর এক প্রশ্নবাণে কিন্তু রাজ্যকে তীব্র ভৎসনার মুখে পড়তে হবে। আমরা আজকের প্রতিবেদনটা এখানেই রাখছি। অর্থাৎ পরবর্তী যে শুনানি হবে সেই শুনানির ডেট কিন্তু এখনো পাওয়া যায়নি, কারণ স্ট্যাটাস রিপোর্টের কপি যখন আসবে মাননীয় বিচারপতি সেই কপিতে লিখে দেবেন, আসতে পারলে আমরা পরবর্তী বিষয় এই নিয়ে আরো আলোচনা করব। তাহলে বলা যেতেই পারে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে রীতিমতো ভৎসনার শিকার হতে হয়েছে রাজ্য সরকারকে, কারণ দুজন উকিল মোটামুটি যা খেলে দিয়েছেন অন্যান্যদের ব্যাট করার সুযোগই পাননি।